গলা ব্যথা তো ভীষণ অস্বস্তিকর একটা বিষয়, তো আমরা তখন কি রেমেডি নেওয়া উচিত? প্রথম 3 দিন আমরা ওষুধ খাবো না। গলা ব্যথা হচ্ছে সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট। গা হাত পা ব্যথা হচ্ছে ক্যালপোরোক্সিন, স্টিম নেওয়া, গার্গল করা, সেটা অ্যান্টিবায়োটিক নুন জলেও গার্গল করতে পারি, আবার অ্যান্টিসেপটিক বা অ্যান্টিবায়োটিক যুক্ত যেগুলো সমস্ত পাওয়া যায় বাজারে, সেই রকম দিয়ে আমি গার্গল করে প্রথমে ওই গলা ব্যথা গুলোকে আমরা সারানোর চেষ্টা করি। 3-4 দিন হওয়ার পরে এবং টেম্পারেচার বাড়ছে, ব্যথা যাচ্ছে না, তখনই কিন্তু আমরা প্রতিষেধক অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। সিজন চেঞ্জের এই সময়টাতে রোগ জীবাণুর কিন্তু প্রচুর বাড়বাড়ন্ত দেখা যায়, যার ফল ঘরে ঘরে সর্দি কাশি এবং গলা ব্যথা। আজকে আমরা এই গলা ব্যথার বিষয়টি নিয়ে কথা বলবো। আর আজ আমাদের সঙ্গে এই বিষয়ে পরামর্শ দিতে পালস টিভি স্টুডিওতে রয়েছেন কলকাতার প্রাক্তন শরীফ, বিশিষ্ট সিনিয়র ইএনটি সার্জন ডক্টর দুলাল বসু। নমস্কার। নমস্কার। তো আজকে যে বিষয়টা জানতে চাই, এখন তো সিজন চেঞ্জ চলছে, ঘরে ঘরেই প্রত্যেকেই প্রায় অসুস্থ হয়ে পড়ছে, গলা ব্যথা, জ্বর, সর্দি কাশি। এই যে গলা ব্যথাটা, এটা কি খুবই সাধারণ হিসাবে নেওয়া উচিত, নাকি এটার থেকে কোনো সিরিয়াস ইস্যু হতে পারে? সাধারণভাবে যে গলা মানে কি, আমাদের গলায় ভেরি মাচ এক্সপোজ টু অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের উপরে নির্ভর করে আমাদের রোগ হবে কিভাবে রোগটা শুরু হবে। যেহেতু নাক দিয়ে এবং মুখ দিয়েই তো সমস্ত ব্যাপারটা, বিশেষত নাক দিয়ে নিঃশ্বাস নেই, সুতরাং নাক দিয়ে যা কিছু ঢুকবে সেটা বীজাণু ঢুকতে পারে, সেটা বায়ুর মন্ডলে যে পরিবেশ, সেই পরিবেশ হতে পারে। শীতকালীন 1 নম্বর যে ঠান্ডা থাকাতে আমার শরীরটাও ভালো থাকে, লোকেরা বলে না শীতকালে শরীর ভালো থাকবে, সুতরাং শরীর তো ভালো থাকার কথাই, কিন্তু পরিবেশটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। পরিবেশের উপরে নির্ভর করে যে বীজাণু কিরকম আসবে, কোন রোগ কিভাবে হবে, কতটা মানুষের কত সাবধানতা নেবে, এইগুলো আস্তে 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 এসে পড়ে। সবসময় আমাদের পরিবেশের, কলকাতার পরিবেশ বা সমাজের এখনকার আমাদের যা দেখা যাচ্ছে যে পরিবেশটা যে খুব ভালো নয়, অর্থাৎ যে আবহাওয়ার ভেতরে এমন সমস্ত দূষিত জিনিস আমরা সবসময় করে ধুলোবালি থাকছে, তার ভেতরে বিভিন্ন বীজাণু থাকছে। তার থেকে বড় জিনিস শীতকালে হয় কি, যে ধোঁয়া আর ধোঁয়াশা, এই ধোঁয়াশা বিশেষ করে বিকেলের দিকে একদম আমাদের মাটিতে চলে আসে, তখন আমাদের ওটা ক্রমাগত আমাদের আঘাত করে, আমরা নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাসের শ্বাস ভেতরে আমাদের হচ্ছে। তাই সাধারণত সমস্ত কিছুর রোগের নির্ভরতা কিন্তু আমাদের নির্ভর করে যে আমার শরীরের ক্ষমতাটা কি, মানে ইমিউনিটিটা হচ্ছে বড় জিনিস। সে যখনই ইমিউনিটিটার একটুখানি কম হয়ে গেল শরীরের বিভিন্ন কারণে, তখনই কিন্তু আস্তে 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 এই যে আমাদের যে শত্রু, সেই শত্রুরা আমাদের ভেতরে ঢুকতে আরম্ভ করে। তার ভেতরে ভাইরাল, এখন এই শীতকালে সবচেয়ে বড় জিনিস ভাইরাল ইনফেকশন হয়। মানে সর্দি কাশি মানে যে একটা বীজাণু হয়েছে, একটা ব্যাকটেরিয়া এর ভেতরে যে রয়েছে তা নয়, এটা একটা ভাইরাল অ্যালার্জি, আমার শরীর সহ্য করতে পারছে না, আমার এনভায়রনমেন্টে একটা জিনিস হচ্ছে, তার এক রকমের হতে পারে। সুতরাং এইটা হচ্ছে একদিকে, আর একটা বীজাণু গঠিত যে সমস্ত রোগ হয় সেইটা। কমন যে সবচেয়ে বলে যে সর্দি কাশি বাচ্চাদের থেকে, আর বিশেষ করে বাচ্চারা ভীষণ ভাবে, বাচ্চারা হয় কেন, বাচ্চাদের হচ্ছে বিকজ বাচ্চারা যে পরিবেশে আসলো, সেই পরিবেশটা তারা তো এখনো তো অ্যাকাস্টমড হয়নি, পৃথিবীটাকে ভালো এখনো চেনেনি, সেই ভেতরেই হঠাৎ এরকম অ্যাসল্ট একটা, আঘাত একটা তারা এসে গেল, সেই জন্যই ওরা সেই লড়াই হয়। কিন্তু প্রতিনিয়ত কিন্তু সাধারণভাবে এই ভাইরাল অ্যাটাকটা কিন্তু আমাদের আবার ইমিউনিটিও তৈরি করে। সুতরাং নির্ভর করছে যে ইমিউনিটির সঙ্গে আমার শরীরের শক্তি, প্রতিরোধ করার শক্তিটা, এই যে লড়াইতে যখন হেরে গেলাম আমি, তখনই আমার রোগ সৃষ্টি হতে আরম্ভ করলো। কাঁচা জল পড়া, যেটা দিস ইজ দ্য রেসপন্স অফ দি
মাই বডি টুয়ার্ডস দি এক্সপোজার। যে আমার শরীরটা সহ্য হচ্ছে না, সুতরাং তো আমি হাঁচি দিই বা জল পড়ে, এগুলো এইভাবে ইয়ে করে। কিন্তু এইটার কিছুদিন হতে গিয়ে এবং ইমিউনিটি যখন হয় তখন আস্তে 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 ইনভেট করে, মানে একটা কোনো ঘরে আসলো তখন অন্যরাও আসতে আরম্ভ করলো, তখন পরিবেশের সঙ্গে বীজাণুরাও ঢুকতে আরম্ভ করলো, তখনই হলো ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন হলো। সেই সাধারণত যে সর্দি কাশি যে হলো সঙ্গে সঙ্গে, ওই জন্য আমরা বলি শিশুদের কখনো, বা শিশু কেন বড় সকলেরই 3 দিন 4 দিন তুমি একটু ওয়েট করো। তোমার শুধু কাঁচা জল পড়ছে, গা ম্যাচ করছে, একটু সর্দি হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, একটু জাস্ট ক্যালপল, মানে সিমটোম্যাটিক যে ট্রিটমেন্ট সেইগুলো ভাবেই আমরা তাদের করতে বলি, তাদের বেশি আমরা বলি না। কিন্তু দেখা যাচ্ছে 3-4 দিন মানে তার ইমিউনিটিটা ডাউন হয়ে গেল, তখনই ব্যাকটেরিয়া ইয়ে হলো, আস্তে 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 দেখা গেলো জ্বরটা যাচ্ছে না, যে ব্যাচ বেঁচে জ্বর থেকে তো 101, 102। এইবার যে নাকে গিয়ে প্রথমে আঘাত করেছিল সেখানে পাশেই এসে গেল, বাচ্চাদের হলো অ্যাডিনয়েড, আর বড় হলে টনসিলে চলে আসলো, সুতরাং টনসিলে ইনফ্লামেশন হলো। সুতরাং এই যে প্রথমে যে বায়ু দূষণ থেকে আমরা যে তার পরিবেশের যে ভাইরাল যে অ্যাটাক হলো, সুতরাং সঙ্গে সঙ্গে আমরা একটা ওষুধ খাওয়াতে বারণ করি। তুমি 2 থেকে 3 দিন তাকে দেখো, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দাও। যেরকম আমার গা হাত পায়ে ম্যাচ করছে, জরুরি শরীর হচ্ছে, আমি একটা ক্যালফল কোচিনের মতন ট্যাবলেট আমরা খেতে বলি, এর বেশি আমরা কখনো বলবো না। আর নিউট্রিশন তাকে ঠিক মেনটেন করার, হাইড্রেশন দাও, তাকে জল দেওয়া বেশি, খেয়ে খেয়ে শরীরটাকে সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করো, যাতে বীজাণু এসে বা জীবাণু এসে যেন তা তোমার শরীরে আঘাতটা ভালোভাবে না বুঝতে পারে। কিন্তু যখন সেইটা দেখা গেল শরীরের অক্ষমতা, তখনই ওই জীবাণু ঢুকে গেল, ঢুকে গিয়ে নাকে যেরকম সর্দির সঙ্গে কারো আমরা সেই সময় আবার ভীষণ চুলকোয় নাকে আঙুল দিয়ে দিই, নাকে দিয়ে নাক দিয়ে রক্ত করতে আরম্ভ করলো, প্রচন্ড সর্দি আরম্ভ করলো। বাচ্চাদের আবার অ্যাডিনয়েড থাকে, মুখ দিয়ে নিঃশ্বাস দিতে আরম্ভ করলো, সুতরাং বাচ্চাদের রোগ বাড়তে আরম্ভ করলো। অ্যাডাল্টদের অ্যাকুট টনসিলাইটিস যেটা আমরা বলি, সেরকম একটা অ্যাকুট, মানে তখন হাই টেম্পারেচার হলো, 102, 103 টেম্পারেচার চলছে, ঢোক গিলতে পারছে না, ইনফেকশন হয়ে গেল। এইভাবেই আমাদের একটা লড়াই। শীতকালের যে রোগটা আমাদের সবচেয়ে বেশি দেখা যায়, তার কারণ হচ্ছে এই ধোঁয়াশা আর প্রকৃতিতে যে এনভায়রনমেন্টাল পলিউশন, তার জন্যই কিন্তু আমাদের শরীরের এই সাফারিংটা বাড়ছে। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকা, পরিবেশটাকে ভালো রাখা এবং নিজেও সাবধানে থাকা এবং প্রচন্ড হাইড্রেশনটা করা, ভালোভাবে থাকলে কিন্তু এর থেকে মুক্তি পাওয়া যায় এবং তাদের ওষুধটার দরকার হয় না বেশি। তো আমাদের উচিত হচ্ছে আমরা ওষুধ না খেয়ে আমরা কিভাবে ভালো রাখতে পারবো নিজেকে, সেইটাই সম্ভব। আর একটা নিজেরই সাময়িক গলা ব্যথা, এবং অনেক সময় দেখা যায় যে কারোর গলা ব্যথা কন্টিনিউয়াস চলছে এবং তার স্বর ভেঙে যাচ্ছে, এই দুটোর মধ্যে কি তফাৎ হচ্ছে? ওটাও কি কোনো টনসিলের সমস্যা, নাকি ওটা কারো কোনো সিরিয়াস বিষয় হতে পারে? যেরকম প্রথমে বললাম যে নাক থেকে গেল বা মুখ দিয়ে নিঃশ্বাস টনসিল অ্যাটাক হয়ে গেল, ব্যাকটেরিয়াল হতে গেল, তখন আরো নিচে নামছে গিয়ে, তখন ওই তারপরেই আমাদের ভোকাল কর্ড এসে গেল। কারণ আলটিমেটলি সমস্ত নিঃশ্বাস প্রশ্বাস তো কন্টিনিউয়াসলি বুকে চলে যাচ্ছে, সুতরাং যে জীবাণু হোক বা পরিবেশের দূষণের জিনিসগুলো নিয়ে হোক, যাই ভেতরে ঢুকছে, সে গিয়ে কিন্তু একটা কম্পার্টমেন্টটা, মাঝখানে কম্পার্টমেন্ট হচ্ছে দুটো ভোকাল কর্ড, শুধু দুটো ভোকাল কর্ডটা হচ্ছে ওইখানেই দিয়েই নিচে যাচ্ছে, আবার ওখান থেকে কোনো যা উঠছে উপরে উঠছে দুটো ভোকাল কর্ড। সুতরাং সর্বঙ্গ মানেই হচ্ছে যে দুটো ভোকাল কর্ডের উপরে তার একটা ক্ষণস্থায়ী একটা ইনফ্লামেটরি চেঞ্জেস হলো। মানে যে ভোকাল কর্ডটা থিন থাকবে, সাদা থাকবে, খুব পাতলা ভাবে সে মিশছে, কথা বলতে পরিষ্কার সুমধুর আওয়াজ হচ্ছে, তখন ইনফ্লামেশন হওয়া মানে তাকে মোটা হয়ে যাওয়া, সুতরাং তার সর্বঙ্গ হবে। এইভাবে হয়। তারপরে আরো যদি নিচে নেমে যখনই চলে যাবে, তখন লাংসে চলে গেল, তাহলে আমাদের বায়ু কক্ষে যে বুকের ভেতরে ঢুকে গেল, ঢুকে গিয়ে তখন কাশি, সর্দি, জ্বর, সেইটা আরো পারসিস্ট করতো, মানে বিভিন্ন আরো রোগের মাত্রাটা বাড়তে থাকতো। অর্থাৎ
সমস্ত কিছুরই ব্যাপারে এই ঠান্ডা ব্যাপারটা হচ্ছে একটা দিক। আর স্বরবঙ্গ তো আরো সুদূর প্রসারী অনেক রকম আছে, যেটা আমরা যদি বলি যে নন ইনফ্লামেটরি, তাহলে আমরা খুব চিৎকার চেঁচামেচি করছি, যে আমরা যতটা যে পরিবেশে যতটা কথা বলা হচ্ছে তার থেকে অথবা সেখানেও আমার বায়ু দূষণ যে আমাদের আসছে তার থেকেও একটা ল্যারিঞ্জাইটিস, একটা মানে ব্যাকটেরিয়াল বা বায়ু দূষণ গঠিত যেটা হচ্ছে হতে পারে। আর এই যেটা ইনফ্লামেটরি যেগুলো বিশেষ করে যে মোটা হয়ে গেল, তার সঙ্গে কথা বলে যাচ্ছি, তখন ভোকাল কর্ডের চেঞ্জেস আরম্ভ হবে। বেশ কিছুদিন ধরে চলছে ইনফ্লামেশন হচ্ছে, সেই অবস্থায় যেখানে ভয়েস রেস্ট ইজ আ মাস্ট, যেখানে গরম হাওয়া মানে স্টিম যাকে বলি, সেই গরম হাওয়া নিয়ে বা একটু ওষুধ সামান্য অ্যান্টিবায়োটিকের মতন ওষুধ প্রয়োজন হলে বেশ কিছুদিন থাকছে, তখন দেখছি সেটা তার সত্ত্বেও কিন্তু সে যদি খুব চিৎকার করে কথা বলছে, সে যদি কোনো রেস্ট নিচ্ছে না ভয়েস এবং হাইড্রেশনও সেরকম করছে না, সমস্ত কিছু নয়, তখন একটা দীর্ঘস্থায়ী অনেক রকমের ভোকাল কর্ডের ইয়ে হয়। যে তার ভেতরে সঙ্গীতদের বলে যেমন সিঙ্গার্স মডিউল বলে, সিঙ্গার্স মডিউল হচ্ছে যারা সঙ্গীতরা প্রতি তারা হলো বেসুরো, আমি বলবো সিঙ্গার্স মডিউল মানে কি, যে সিঙ্গার সব সিঙ্গার্সদের মডিউল হয় না, যারা যে স্কেলে আমার গলা, আমি ঠিক সেই স্কেলে গান চয়েস করব, সেই গলা সাধবো সেই স্কেলে। যখন সেই স্কেল থেকে অনেকে বলে উনি তো করে উঠতে পারছে না, যে ফ্ল্যাটে বি ফ্ল্যাট বা সি শার্প কোন শার্পের গলা, সেই গলা অনুযায়ী, সেই জন্য গুড টিচার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইন আর্লি পার্ট অফ দি সিঙ্গার্স। তাদের যদি সেই পার্টে যদি সেই গলার সঙ্গে মিলিয়ে যদি তাদের সাধনা না করতে দেওয়া হয়, তাহলে কিন্তু সুদূরপ্রসারী সে সঙ্গীতজ্ঞ হতে পারবে না, বিকজ তার গলার ভেতরে কিছু পার্মানেন্ট ড্যামেজ হয়ে থাকবে। সুতরাং একটা শিক্ষা নেওয়ার আগে ভালো টিচিং, তার গলার কোন সময়তে, কারণ সকলের তো একই রকম ফ্ল্যাটে নয়, মেয়েদের যেরকম একরকম ফ্ল্যাট স্কেল, ছেলেদের একরকম স্কেল, প্রত্যেকটা মানুষেরও আবার একটা স্কেল, যার জন্যই তো হেমন্ত মান্নার সকলে সামান্যত্র রয়েছে সেই রকম। আবার এই স্কেলের উপরের সঙ্গে ভোকাল কর্ডকে আমরা ব্যবহার করি, যেটা মেয়েরা, যে আমরা যদি হোল ভোকাল কর্ডকে 3 ভাগের 1 ভাগ করি, মেয়েদের ভোকাল কর্ডে যে আওয়াজ বেরোয় সেটা একদম সামনের দিকে অ্যান্টেরিয়র 1/3 বলি, মানে সামনে 1/3, সেখানে মেয়েদেরা ম্যাক্সিমাম ওইখানে ইউজ করে। আবার যারা খুব বড় ওস্তাদ, যেরকম বড় গোলাম আলীরা ছিল বা রশিদ খানরা ছিল, তারা যখন করে এরকম করে, তার মানে একদম পশ্চিমিয়ার 1/3 কে ব্যবহার করে। সুতরাং এই যে 1/3 কে আমরা যে ব্যবহার করছি, অর্থাৎ স্কেলে যে কথা বলছি, আমিও একটা স্কেলে কথা বলছি, তুমিও কিন্তু একটা স্কেলে বলছি, এবং আমাদের সেই স্কেলে সেই পার্ট অফ দি ভোকাল কর্ডটা ম্যাক্সিমাম ইউজ হচ্ছে, যে তার মানে পরস্পর ধাক্কা খাচ্ছি। এই যে ধাক্কা খেতে 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 দেখা গেল যে আমি কিন্তু যে স্কেলে আমার কমফোর্টেবল ফর মাই ভয়েস দিয়ে আমি সেটার থেকে ঊর্ধ্ব একটা করার চেষ্টা করছি, তখন ওই একটা পার্টে গিয়ে ঘর্ষণটা বেশি হচ্ছে। ভগবানের নিয়ম যে যখনই তুমি দুটো ঘর্ষণ এক জায়গায় করো, সেই জায়গায় ভগবান সেইটাকে আরো ভালো করার চেষ্টা করে, শরীর ভালো করার চেষ্টা করছে। শরীর ভালো করার কিভাবে, ও কি করে আর একটু শক্ত টিস্যু দিয়ে দিচ্ছে, যে আমাদের চামড়াটা আর একটু শক্ত সেলটা দিয়ে দিচ্ছে, সেই চেষ্টাকে রক্ষা করো, এই জায়গাটাকে রক্ষা করো। সে তো আঘাত পাচ্ছে, কিন্তু সে আঘাত পেতে গেলে মোটা জিম দিয়ে হলে কিন্তু ভোকাল কর্ডের যে টেক্সচারের সঙ্গে মিলছে না, সেটা তখন ভয়েসের কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে, গলার ভেতরে ভালো। সেইগুলোর ব্যাপারে আমরা অনেক ভাবনা চিন্তা করে আজকাল তো এআই মেথডে সমস্ত ভোকাল কর্ডকে অ্যানালিসিস করা হয়, হ্যাঁ, যে টিম্বারে কথা বলছি, যে হারমোনিক্স এ কথা বলছি, সেই যে হারমোনিক্স এইগুলোকে এখন এইসব করা হচ্ছে এখন। সুতরাং এখন দেখা যাচ্ছে যে এই সমস্ত করতে গিয়ে সেইভাবে আমরা বিচার করে একটা কি ধরনের অপারেশন করব, কি ধরনের তাকে অপারেশন না করে ভয়েস থেরাপি দেবো, ভয়েস থেরাপি দিয়ে তাকে কি করে ভালো করব,
সেইগুলোকেও আমরা কিন্তু আজকাল ওই ভয়েস ইন্ডোর সমস্ত বিভিন্ন টেস্ট করে, ভয়েস থেরাপি করা, ভয়েসের বিভিন্ন টেস্ট করে আমরা এগুলো বার করি এবং সেইভাবে আমরা চিকিৎসা করি। আর এক্ষেত্রে যেটা হয় যে আমার গলা ব্যথা তো ভীষণ অস্বস্তিকর একটা বিষয়, তো আমরা তখন কি রেমেডি নেওয়া উচিত ওই সময়? প্রথম বলেছি যে প্রথম 3 দিন আমরা ওষুধ খাবো না। গলা ব্যথা হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, গা হাত পা ব্যথা হচ্ছে ক্যালপোক্রোসিন, স্টিম নেওয়া, গার্গল করা, সেটা অ্যান্টিবায়োটিক নুন জলেও গার্গল করতে পারি, আবার অ্যান্টিসেপটিক বা অ্যান্টিবায়োটিক যুক্ত যেগুলো সমস্ত পাওয়া যায় বাজারে, সেই রকম দিয়ে আমি গার্গল করে প্রথমে ওই গলা ব্যথা গুলোকে আমরা সারানোর চেষ্টা করি। 3-4 দিন হওয়ার পরে এবং টেম্পারেচার বাড়ছে, শরীরে যাচ্ছে না, তখনই কিন্তু আমরা প্রতিষেধক অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। কিন্তু মূল কথা হচ্ছে যাই হবে, রেস্ট টু ব্যাকটেরিয়া, প্রচুর জল খাও, শরীরকে ভালো রাখো, রেস্ট রাখো, তবেই শরীরটা ভালো থাকে। এই বিষয় থেকে আরেকটা জিনিস জানবো যে অনেকে তো গলা, এই যে ভোকাল ক্যান্সার, সেক্ষেত্রেও অনেকে দেখা যায় গলা ব্যথা হচ্ছে কিন্তু দীর্ঘদিন বলছে না ডাক্তারের কাছে, ভাবছে যে হয়তো এটা খুব সাধারণ একটা গলা ব্যথা, সেক্ষেত্রে তারা কিভাবে বুঝবে যে না, এখন গলাতে যে ক্যান্সার হয়, গলাতে তো আমি বললাম যে গলার 3টে পার্ট। একটা হচ্ছে ভোকাল কর্ডটা হচ্ছে একটা কম্পাউন্ডেড হোল। ভোকাল কর্ডকে যদি আমি 3 ভাগে ভাগ করি, তার মাঝখানে রয়েছে ভোকাল কর্ডটা, যার তাৎক্ষণিক বোঝা যাবে ভোকাল কর্ডে কোনো দোষ হলে। যেমন গায়ক যে ঢলে গেছে কি বা কথা বলছি তাতে ঢলে গেছে কিনা, সেটা আমরা তাৎক্ষণিক ওইভাবে বোঝে। তার উপরের পার্ট আর তার নিচের পার্ট যে ভোকাল কর্ডে যে থাকছে, মানে যে আমাদের ষড়যন্ত্র, যেটা ষড়যন্ত্রের যে দুটো মন হচ্ছে এইরকম এসে এইরকম বসে, তার একটা যে উপরটা এইরকম ল্যারিংসটা এইরকম একটা পিরামিডের মতো, সে আরে এসে মিশে গিয়ে মাঝখানে বসে, এই তো আমরা এইভাবে কথা বলছি। এই যে পিরামিডের মতো, তার মানে উপরে আর নিচে যে পার্টটা, সেখানে একটা যদি আলসার হলো, সেই আলসারটা কিন্তু ডিজেক্ট করতে দেরি হয়। আমার ভোকাল কর্ডে যদি আমার যেই কোনো কিছু প্রদাহ হলো, সেটা কিন্তু আমার তাৎক্ষণিক আমাকে কানে শোনাবে, বাড়ির লোকেরা বুঝিয়ে যাবে এবং সে নিজেও সাবধান হবে। আমরা বলি ডাক্তারকে তখন দেখাবে যখন মিনিমাম 3 উইকসে তার সারছে না, সে মানে তাৎক্ষণিক যে চিকিৎসা, যেরকম স্টিম নেওয়া, কথা বন্ধ করা, অ্যান্টিবায়োটিক খাওয়া, তারপরে অ্যান্টি ইনফ্লামেটরি খাওয়া, এই সমস্ত ওষুধগুলো আমি খেলাম, কিন্তু 3 সপ্তাহ ধরে আমার চলছে, প্রদাহটা চলছে, আমি তো বুঝতে পারছি না এটা প্রদাহ না এটা ক্যান্সারের দিকে বা আর্লি ক্যান্সারের দিকে, বা ক্যান্সার ইন সিটু বলা হয়, মানে আর্লি এইটা। কিন্তু সেই জন্য আমরা বলি যে 3 সপ্তাহ গলা স্বরভঙ্গ থাকলে অবশ্যই তুমি নাক কান গলা বিশেষজ্ঞকে দেখাবে। আর ভোকাল কর্ডের উপরে আর নিচে যে প্রদাহ যেটা হলো, সেটা প্রদাহ হলেই প্রথম বলবে ইনফ্লামেশন হলেই ব্যথা, তাহলে আমাকে একটা জায়গায় ব্যথা আমাকে এসে প্রদাহ জানাবে, মানে ব্যথা জানাবে, তবে আমি বুঝতে পারবো যে আমার কথা বলতে গেলে বা আমার খেতে গেলে বা কোনো কিছু করতে গেলে আমার কিন্তু একটা জায়গায় গিয়ে কন্টিনিউয়াসলি লাগছে, সেটা নিচে হতে পারে বা কোথাও, সেখানে আমি বলবো কোন রকমের যদি গলাতে এরকম প্রদাহ মনে হচ্ছে, সরু গলাটা ব্যথা মনে হচ্ছে এবং সে ব্যথা একই জায়গায় থাকছে, কেন প্রথম দিনই একবার সমস্ত ল্যারিংসটাকে ছড়িয়ে যায় না, প্রথমে একটা নদুলের মতন একটা ছোট্ট আকারের জিনিস হয়, তারপরে সেটা আস্তে 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 ক্রমবর্ধমান হবে। সুতরাং এই ছোট্ট জায়গাতে আমি যত তাড়াতাড়ি বার করতে পারবো, যত তাড়াতাড়ি আমি তার সেটা নিয়ে পরীক্ষা করে দেখতে পারবো, তত তাড়াতাড়ি আমার চিকিৎসা আর তত তাড়াতাড়ি সে ভালো হবে। আর যেহেতু ক্যান্সার ভোকাল কর্ড মানে কথা বলার ষড়যন্ত্র যদি বা ফ্যারিংসে ক্যান্সার যদি আমরা আর্লি ডিটেক্ট করতে পারি, এবং সবসময় হচ্ছে যে ক্যান্সারের একটা দোষ হচ্ছে ক্যান্সার এক জায়গায় থাকে না, প্রথমে সেইখানে থাকলো, সেখান থেকে ছড়ায় এবং সেটা ছড়ায় আইদার কোনো গ্ল্যান্ডের থ্রু দিয়ে, নাহলে রক্তবাহী নালীর থ্রু দিয়ে কন্টিনিউটি থাকবে, অথবা এই দুটো দিয়ে সেটা শরীরের বিভিন্ন জায়গায় চলে যাবে। কিন্তু যতক্ষণ যে একটা জায়গায় নির্দিষ্ট স্থানে সে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে আমার চিকিৎসারও সীমাবদ্ধতা
সেই রোগে থাকে। তোমার সীমাবদ্ধতা থাকতে গেলে আমাকে আর্লি ডিটেকশন মানে আর্লি ডায়াগনোসিস মানে আর্লি ডক্টরের কাছে যাও। তো শুধু আর্লি ডক্টরের কাছে যাবো কখন? যখন আমার প্রদাহটা অনেক দিন ধরে চলছে, একই জায়গায় চলছে, একই রকম ভাবে চলছে, তখনই আমি ডাক্তারের কাছে যাবো এবং চিকিৎসা করবো। তাহলে আমরা আজকে জেনে নিলাম ডাক্তারবাবুর কাছ থেকে যে গলা ব্যথা থেকে কি কি হতে পারে এবং গলা ব্যথা হলে কোন সময় আপনি চিকিৎসকের কাছে যাবেন। এরকম আরো অন্য অনেক রকম নতুন ধরনের টপিক নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আবার আসছি পালস টিভিতে।